আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নামদিয়া সংগঠন আদর্শ দাখিল মাদ্রাসার অনলাইন ক্লাসের পক্ষ থেকে মাদ্রাসার সিনিয়র মৌলভী আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আজকের ক্লাসে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি তোমরা মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছো। প্রথমে ব্ল্যাকবোর্ডের দিকে লক্ষ্য করো। এখানে লেখা আছে ইয়াসকুনু সাঈদুন ফিল কারিয়া। সাঈদ গ্রামে বাস করে। সাঈদ গ্রামে বাস করে। এখানে মূলত শব্দ হলো চারটি শব্দ আছে এখানে। ইয়াসকুনু শব্দের অর্থ হলো বাস করে। সাঈদ একজন ব্যক্তির নাম। ফি অর্থাৎ মধ্যে। কারিয়া অর্থ হইল গ্রাম। এই যে এখানে শব্দগুলি আছে, ইয়াসকুনু অর্থ বাস করে। সাঈদ একজন ব্যক্তির নাম। ফি মধ্যে, কারিয়া গ্রাম। এই যে চারটি শব্দ আছে এখানে, চারটি শব্দের প্রত্যেকটি শব্দেরই একটি নিজস্ব অর্থ আছে, অর্থাৎ প্রত্যেকটা শব্দই অর্থ সম্পূর্ণ। প্রত্যেকটা শব্দই অর্থ সম্পূর্ণ। বাংলা ব্যাকরণে তোমরা জেনেছ, তাছাড়া পূর্বের ক্লাসে ষষ্ঠ শ্রেণীতেও তোমরা পড়েছ যে অর্থবোধক শব্দগুলোকে বাংলায় পদ বলে, আর আরবি ভাষায় এই অর্থবোধক শব্দগুলোকে কালিমা বলে। যেহেতু এই বিষয়গুলি তোমরা পূর্বের ক্লাসে জানতে পেরেছ, কাজেই এখানে বিষয়টা অতি সংক্ষেপে আলোচনা করে সামনে অগ্রসর হব। অর্থবোধক শব্দকে কালিমা বলে, অর্থাৎ একক শব্দ যার নিজস্ব অর্থ আছে তাকে কালিমা বলে। এই সংজ্ঞাটা বিভিন্নভাবে উপস্থাপন করা যায়, যে একক অর্থবোধক শব্দকে কালিমা বলে, বা অর্থবোধক শব্দকে কালিমা বলে, বা যে শব্দকে একটি নির্দিষ্ট অর্থের জন্য গঠন করা হয়েছে তাকে কালিমা বলে, বা একটি নির্দিষ্ট অর্থের জন্য গঠিত কোনো শব্দকেই কালিমা বা পদ বলে। এই বিষয়গুলি জানলাম। জানার পরে এতটুকু পূর্বেই বলেছি, যেহেতু অন্য অন্য ক্লাসে এই বিষয়টা আলোচিত হয়েছে, এজন্য সংক্ষিপ্ত করেছি যে অর্থবোধক শব্দকে কালিমা বলে। এখন এই ব্ল্যাকবোর্ডে যা দেখেছি এর মধ্যে এই যে প্রত্যেকটা শব্দেরই অর্থ আছে, তার মানে এই প্রতিটা শব্দ একটি করে কালিমা। প্রতিটি শব্দ একটি করে কালিমা। তবে কালিমা হলেও এই কালিমার মধ্যে শ্রেণীবিভাগ রয়েছে বিধায় শব্দগুলি এখানে আমি চিহ্নিত করেছি। ইয়াসকুনু বাস করে, অতীত, বর্তমান বা ভবিষ্যৎ আছে। বর্তমানে বাস করছে, অতীতে বাস করছিল এবং ভবিষ্যতে বাস করবে। এর মধ্যে তিন কালের কোনো কাল আছে। আর এখানে এটা ব্যক্তির নাম। এর মধ্যে কারিয়া গ্রাম এটাও নাম। তাহলে যে এখানে যে শব্দগুলোর অর্থ, এই ইয়াসকুনু সে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, সাঈদ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, আল কারিয়া নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, অর্থাৎ নিজে প্রকাশ করতে পারে। এর অর্থ এই শব্দরা এককভাবে ব্যবহৃত হলেও তার অর্থ বুঝে আসে, তার অর্থ স্পষ্ট বা প্রকাশিত হয়ে যায়। আবার কিছু শব্দ আছে যে শব্দ যদিও নিজস্ব অর্থ আছে, তথাপি এই অর্থটা আগে পরে অন্য কোনো শব্দের সাথে সংযুক্ত এবং মিলিত হওয়া ছাড়া তার অর্থ প্রকাশ পায় না। কি বুঝাতে পারলাম? যে প্রত্যেক শব্দেরই অর্থ আছে, কিন্তু কোনো শব্দ এককভাবে ব্যবহার হলেও, এককভাবে একটি শব্দ উল্লেখ করলেও তার অর্থটা বুঝে আসে। আবার কোনো শব্দ আছে যা এককভাবে ব্যবহার হলে পূর্বপর সম্পর্ক, পূর্বপর শব্দের সাথে সংযুক্তি ছাড়া তার অর্থটা বুঝে আসে না। অর্থাৎ অর্থ আছে কিন্তু অন্যের সাথে মিলিত হলে তারপর সে অর্থটা প্রকাশ পায়।
এই দৃষ্টিতে কালিমার প্রকারভেদ জানতে পারি এতটুকু থেকে যে কালিমা তিন প্রকার। কালিমা কত প্রকার? তিন প্রকার। কালিমা তিন প্রকার। একটি হলো কালিমার শ্রেণী বিভাগ যদি করতে যাই তাহলে কালিমা বা পদ এর শ্রেণী বিভাগ হলো প্রথমে দুইটি। একটি হলো হরফ আর অপর যেটি এটা হলো অর্থ প্রকাশ করতে পারে না। অর্থ প্রকাশ করতে পারে না, এটা হলো হরফ। আর যেটা অর্থ প্রকাশ করতে পারে এটা আবার দুই প্রকার। একটির নাম হলো ইসিম, অপরটির নাম হলো ফিল। এতটুকু নকশা থেকে বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়নি। অর্থাৎ যে শব্দগুলো, এই যে একক শব্দ, চারটা শব্দ এখানে উল্লেখ করা আছে, এই চারটা শব্দের মধ্যে এই শব্দ নিজের অর্থ নিজে এককভাবে প্রকাশ হয়, এটারও এককভাবে অর্থ প্রকাশ হয়, এটারও এককভাবে অর্থ প্রকাশ হয়। কিন্তু এই যে মধ্যে, এটা এককভাবে তার অর্থ প্রকাশ হয় না। মধ্যে বলতে ঘরের মধ্যে, পাতিলের মধ্যে, মসজিদের মধ্যে, মাঠের মধ্যে, কিতাবের মধ্যে, ল্যাপটপের মধ্যে, যে কোনো একটা কিছুর মধ্যে লাগবে। কাজেই ওই শব্দ কার মধ্যে সেটা উল্লেখ করা ছাড়া তার অর্থটা ক্লিয়ার হয় না। তাহলে এই হিসেবে জানলাম যে শব্দের অর্থটা প্রকাশ হয় না তার নাম হরফ। আর যে শব্দগুলির অর্থ প্রকাশ পায়, এককভাবে অর্থ প্রকাশিত হয়ে যায়, এই শব্দগুলি আবার দুই ভাগে বিভক্ত। এই শব্দগুলি আবার দুই ভাগে, এই যে যেগুলি অর্থ প্রকাশ পায় না সের নাম হরফ, আর যার অর্থ প্রকাশ পায় এরা আবার দুই প্রকার। অর্থ প্রকাশ পাইলেও এর অর্থের ভিতরে তিন কালের কোন কাল আছে, তিন কালের কোন কাল নাই। তিন কালের কোন কাল থাকলে তাকে বলে ফেল, আর তিন কালের কোন কাল যদি না থাকে তার মধ্যে তাকে বলে ইসিম। তাহলে এতটুকু থেকে কি বুঝলাম? যে ইয়াসকুনু নিজের অর্থ নিজে প্রকাশ করে, তিন কালের কোন কাল আছে, কাজেই এটা হলো ফেল। আর সাইদ এককভাবে অর্থ প্রকাশ পায়, ইসিম। কারিয়া এককভাবে অর্থ প্রকাশ পায়, এটা ইসিম। আর এই যে ফি, এটা এককভাবে অর্থ প্রকাশ পায় না, কাজে এটা কি? হরফ। এটা কি? হরফ। এতটুকু জানার পর এখন আমরা বিস্তারিত জানি যে কালিমা কত প্রকার। এখানে ছকে দেখলাম যে কালিমা তিন প্রকার। কালিমা তিন প্রকার: ইসিম, ফেল, হরফ। এর পরবর্তী যে এই বিষয়গুলি তোমরা পূর্বের ক্লাসে পড়েছো, এজন্য সংক্ষিপ্ত করা হচ্ছে যে ইসিম, ফেল, হরফ এগুলোর সংজ্ঞা তোমরা শিখেছো। ইসিম ইসিম যে শব্দ, যে কালিমা অন্য শব্দের সাহায্য ছাড়া নিজের অর্থ প্রকাশ করতে পারে এবং তার মাঝে তিন কালের কোন সম্পর্ক নেই। ইসিমের পরিচয় পেলাম কি? যে কালিমা অন্য শব্দের সাহায্য ছাড়া নিজের অর্থ প্রকাশ করতে পারে এবং তার মাঝে তিন কালের কোন সম্পর্ক নেই, তাকে ইসিম বলে। যেমন এর উদাহরণ পড়েছো তোমরা, আল কারিয়া, সাঈদ, এইগুলো হলো তার উদাহরণ। যেহেতু পূর্বে আলোচিত হয়েছে, পূর্বের ক্লাসে জানতে পেরেছো, কাজে শুধু সংক্ষিপ্ত ভাবে। আর দ্বিতীয় প্রকার হলো ফেল। ফেল যে কালিমা অন্য শব্দের, যেহেতু
এতটুকুর ক্ষেত্রে ইসিম এবং ফেল একই। যে কালিমা অন্য শব্দের সাহায্য ছাড়া নিজের অর্থ প্রকাশ করতে পারে, এতটুকুর মধ্যে ইসিম এবং ফেল একই। বেশ কম পার্থক্য হলো পরে এবং তার মাঝে তিন কালের কোনো সম্পর্ক নেই। আর এখানে বলবো তিন কালের কোনো সম্পর্ক আছে, তিন কালের কোনো সম্পর্ক আছে, এতটুকুই পার্থক্য ইসিম এবং ফেলের সংজ্ঞার মধ্যে। ইসিম তিন কালের কোনো সম্পর্ক নেই আর ফেল তিন কালের কোনো সম্পর্ক আছে, তিন কালের কোনো এক কালের সাথে সম্পর্ক আছে। যেমন এর উদাহরণ তোমরা জানতে পেরেছ, ইয়াসকুনু বাস করে, দাখালা প্রবেশ করে, খারাজা বের হয়, কারা পড়ে, ইয়াকুলু খায়, ইয়ালাবু খেলে ইত্যাদি। এই হলো ফেলের সংজ্ঞা। অতঃপর জানতে পারি তৃতীয় যে প্রকারটি রয়েছে সেটির নাম হলো হরফ। তৃতীয়টির নাম হরফ। এই হরফ যে কালিমা অন্য শব্দের সাহায্য ছাড়া নিজের অর্থ প্রকাশ করতে পারে না, পারে না, তাকে হরফ বলে। তিন কালের কোন কালের অন্য শব্দের সাহায্য ছাড়া নিজের অর্থ প্রকাশ করতে পারে না, অর্থাৎ অন্য শব্দের সাহায্যে, অন্য শব্দের সাথে মিলিত হয়ে, অন্য শব্দের সাথে মিলিত হয়ে তার অর্থ প্রকাশ করতে পারে, তাকে বলে হরফ। যেমন ফি অর্থ মধ্যে, কিন্তু কিসের মধ্যে? মিন অর্থ হতে, কোথা হতে, ইলা অর্থ পর্যন্ত, কোন পর্যন্ত ইত্যাদি উল্লেখ করার পরে তার অর্থটা সম্পূর্ণরূপে বুঝে আসে। তাহলে কালিমায়ের পরিচয় জানলাম, কালিমায়ের প্রকারভেদ জানলাম এবং প্রত্যেক প্রকারের সংজ্ঞা ও উদাহরণও জানতে পারলাম। এরপরে চ্যাপ্টারটি হলো তোমাদের এটুকু, ফেল কাকে বলে এবং ফেল কত প্রকার কি। ফেল কাকে বলে এই বিষয়টা এতক্ষণ আলোচিত হয়েছে, এখন ফেলের প্রকারভেদ। ফেলের সংজ্ঞার সাথে একটি বিষয় খুব গভীরভাবে জড়িত, যে তিন কালে কোন এক কালের সাথে সম্পর্ক রাখে, অর্থাৎ কাল বিবেচনায় ফেলের প্রকার। ফেল বিভিন্ন দৃষ্টিতে বিভক্ত হয়, কখনো কালের দৃষ্টিতে, কখনো ফাইলের দৃষ্টিতে, কখনো মফুলের দৃষ্টিতে, কখনো মূল হরফের দৃষ্টিতে, আবার কখনো রূপান্তরের দৃষ্টিতে বিভিন্নভাবে বিভক্ত হয়ে থাকে। কালের দৃষ্টিতে ফেলের প্রকার হলো তিনটি: মাজি, মুজারে, আমর। মাজি, মুজারে, আমর, এগুলো হলো ফেলের প্রথম প্রকারভেদ। ফেল তিন প্রকার: মাজি, মুজারে, আমর। যদি এই বিষয়টিও তোমরা পূর্বের ক্লাসে অর্থাৎ ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়ন করেছ, ষষ্ঠ শ্রেণীতে তোমরা এই বিষয়টি জানতে পেরেছ যে ফেলের প্রকারগুলো কি কি, ফেলের প্রকারগুলো কি কি। এখন এই বিষয়ে জানতে পেরেছ ফেলের যে শ্রেণী বিভাগগুলো কোন দৃষ্টিতে হয়ে থাকে। যেমন ফেল বিভিন্ন দৃষ্টিকোণ থেকে প্রকারভেদ রয়েছে। রূপান্তর হিসেবে ফেল দুই প্রকার: আফআলে মুতাসাররিফা, গায়রে মুতাসাররিফা বা আফআলে জামেদা প্রকারভেদ হয়ে থাকে। আবার আফআলে মুতাসাররিফা ক্রিয়াগুলো, এগুলো তিন প্রকার শ্রেণী বিভাগ: মাজি, মুজারে, আমর ইত্যাদি। কাল হিসেবে ফেল তিন প্রকার: মাজি, হাল, মুস্তাকবেল। মাজি, হাল, মুস্তাকবেল। ফাইল বা কর্তা হিসেবে, ফাইল বা কর্তা হিসেবে আবার দুই প্রকার: ফেলে মারুফ, ফেলে মজহুল। মফুল হিসেবে ফেল দুই প্রকার: ফেলে লাজেম, ফেলে মুতাদ্দি ইত্যাদি। ইতিবাচক নেতিবাচক হিসেবে ফেল আবার দুই প্রকার: ইতিবাচক নেতিবাচক হিসেবে ফেল দুই প্রকার: ফেলে মুসবাত, ফেলে মুনফি। আরো বিভিন্ন দৃষ্টি আছে, যেমন ফেল যে হরফ দ্বারা গঠিত হয়েছে, গঠিত হরফের দৃষ্টিতেও প্রকারভেদ হয়ে থাকে, যেমন সহি, মাহমুজ, মুতাল ইত্যাদি। আবার
ওই অতিরিক্ত অক্ষর যুক্ত আছে কি অতিরিক্ত অক্ষর মুক্ত, এই দৃষ্টিতে আবার তার শ্রেণীবিভাগ হয়ে থাকে। তাহলে ফেল বিভিন্ন দৃষ্টিতে শ্রেণীবিভাগ হয়ে থাকে। তার মধ্যে কয়েকটি শ্রেণীবিভাগ না জানলেই নয়, সেগুলো জানতে হবে। প্রথমে জানি ক, এটা হলো রূপান্তর ভেদে। রূপান্তর হিসেবে, রূপান্তর হিসেবে দুই প্রকার। এক মুতাসাররিফ, দুই গায়রে মুতাসাররিফ অথবা জামেদ বলা হয় থাকে। জামেদও বলা যায়, গায়রে মুতাসাররিফও বলা যায়। এই হলো রূপান্তর ভেদে। খ, এই রূপান্তরের পরিপূর্ণ রূপ যেটা, এই দৃষ্টিতেই এর যে প্রকারভেদ হয়ে থাকে। জামেদ যেহেতু তার রূপান্তর হয় না, আর মুতাসাররিফ রূপান্তর হয়। এই রূপান্তর হওয়াটাই তিন ভাগে বিভক্ত। এই রূপান্তর হওয়াটাই তিন ভাগে বিভক্ত। এক, মাজি এর রূপান্তর একরকম। দুই, মুজারি এর রূপান্তর একরকম। তিন, আমর এর রূপান্তর একরকম। এইগুলো মূলত এক দৃষ্টিতে যে রূপান্তর হিসেবেই এই প্রকারগুলো হয়ে থাকে। মুতাসাররিফ, গায়রে মুতাসাররিফ, গায়রে মুতাসাররিফ তো রূপান্তর হয় না, মানে জামেদ রূপান্তর হয় না। আর মুতাসাররিফ মানে রূপান্তরের দৃষ্টি, এই দৃষ্টিতে এটা তিন প্রকার। মাজির রূপান্তর একরকম, মুজারির রূপান্তর একরকম, আমরের রূপান্তর একরকম। এলো প্রথম দৃষ্টিকোণ, যে দৃষ্টিকোণ থেকে ফেলের প্রকারভেদ। এখন এইগুলির সবিস্তারে আলোচনার প্রয়োজন আছে। যেহেতু মুতাসাররিফ কাকে বলে, অর্থাৎ যে ফেল বিভিন্ন রূপ বা আকৃতিতে রূপের পরিবর্তন হয়, বিভিন্ন রূপে রূপান্তরিত হয়, অর্থাৎ এক সিগা থেকে বহু সিগায় রূপের পরিবর্তন হয়, যেগুলোর রূপের পরিবর্তন হয়। আগে ফেরিস্তিটা দেখে নিই। খ, কাল হিসেবে। খ হলো কাল হিসেবে ফেলের প্রকার। কাল হিসেবে তিন প্রকার। এক, মাজি। দুই, হাল। তিন, মুস্তাকবেল। তিন, মুস্তাকবেল। গ, প্রথমে দেখলাম রূপান্তর হিসেবে, তারপরে দেখলাম কাল হিসেবে, এরপরের যে বিষয়টি হলো ফাইল হিসেবে। ফাইল হিসেবে, ফাইল হিসেবে ফাইলের দুই প্রকার। এক, মারুফ। দুই, মাজহুল। মারুফ ও মাজহুল দুই প্রকার। এরপরে ঘ, মফউল হিসেবে। মফউল হিসেবে দুই প্রকার। এক, লাজেম। দুই, মুতাআদ্দি। লাজেম, মুতাআদ্দি। ঘ, এখানে লাজেম ইতিবাচক নেতিবাচক। ইতিবাচক বা নেতিবাচক, এই হিসাবে দুই প্রকার। এক, মুসবাত। দুই, মুনফি। মুসবাত ও মুনফি। আরো প্রকারভেদ হয়, আরো প্রকারভেদ হয়। অতিরিক্ত অক্ষর।
অতিরিক্ত অক্ষরের দৃষ্টিতে আবার দুই প্রকার। এক, মুজাররা, দুই মুজিদ ফিল। এছাড়া আরো প্রকারভেদ রয়েছে, আরো প্রকারভেদ রয়েছে, সহি, মুতাল, মুজাব ইত্যাদি প্রকার। এখন এই আলোচনাটুকু, এই ছকটা প্রথমে তোমরা ধারণ করে নাও। এই ছকটি ধারণ করে নিলে এখন এই প্রত্যেকটা প্রকার সম্পর্কে একটু আলোচনা করার প্রয়োজন রয়েছে। ক মুতাসাররিফ, গায়র মুতাসাররিফ, খ কাল হিসেবে, গ ফাইল হিসেবে, ঘ মফুল হিসেবে, অ ইতিবাচক নেতিবাচক হিসেবে, চ অতিরিক্ত অক্ষর হিসেবে। এখন এই বিষয়গুলি যদি সবিস্তারে জানতে চাই, ক অংশের প্রকারভেদগুলো প্রথমে ধরি। ক অংশের প্রকার দুইটি। ক অংশের প্রকার হলো দুটি। ক হিসেবে এর প্রকার দুইটি। এক মুতাসাররিফ, আর একটি হলো গায়রে মুতাসাররিফ। গায়রে মুতাসাররিফের অপর নাম হলো জামেদ। গায়রে মুতাসাররিফ আর জামেদ একটি, মুতাসাররিফ একটি। এর পরিচয়, একটি পরিচয় জানলে অপরটি তোমরা জানতে পারবে। যে ফেল এর, যে ফেল বিভিন্ন রূপে বা আকৃতিতে, বিভিন্ন রূপে বা আকৃতিতে পরিবর্তিত হয়। পরিবর্তন হয়, পরিবর্তন বিভিন্ন রূপে বা আকৃতিতে পরিবর্তন হয়, তাকে ফেইলে মুতাসাররিফ বলে। যথা নাসারা, নাসারতুম ইত্যাদি। আর এর প্রতিপক্ষ যেটা আছে সেটা গায়রে মুতাসাররিফ বা ফেইলে জামেদ। ওর পরিচয় যদি জানতে চাও, যে ফেল বিভিন্ন রূপে বা আকৃতিতে পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না, অর্থাৎ একই রূপে থাকে, অর্থাৎ একই রূপে থাকে, যার কোনো রূপের পরিবর্তন হয় না। যেমন নিয়ামা, নিয়ামা, হাব্বাজা ইত্যাদি শব্দ, যার কোনো রূপের বা আকৃতির পরিবর্তন হয় না। এই দৃষ্টিতে যেহেতু আকৃতি বা রূপের বিষয়, আকৃতি বা রূপের বিষয়ে এখানে শ্রেণী বিভাগ। জামেদ যার কোনো রূপের পরিবর্তন হয় না, আর মুতাসাররিফ যার রূপের পরিবর্তন হয়। আর রূপের যেহেতু পরিবর্তন হয়, এই পরিবর্তনটা কিভাবে পরিবর্তন হয়, এই দৃষ্টিতে তার শ্রেণী বিভাগ হলো তিনটি মুতাসাররিফের। এক মাজি, মাজি যে ফেল দ্বারা অতীত কালের কোন কাজ করা বা হওয়া বোঝায়, তাকে ফেইলে মাজি বলে, তাকে ফেইলে মাজি বলে। যে ফেল দ্বারা, এটা আরো বিভিন্ন ভাষায় ব্যক্ত করতে পারি। যে ফেল বা শব্দ অতীতকালের কোনো ঘটনা বুঝায়, অতীতকালের কোনো ঘটনার দিক ইঙ্গিত করে, বা অতীতকালের কোনো কাজ বোঝায়, বা যে কাজ অতীতকালীন অর্থ প্রকাশ করে, তাকে ফেইলে মাজি বলে। এরপর আসে দ্বিতীয় ফেইলে মুজারি। ফেইলে মুজারি, এখানে
যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ, এখানে অতীতের জায়গায় শুধু হবে বর্তমান ও ভবিষ্যৎকালে। শুধু এই অতীত মুছে এখানে লিখতে হবে যে ফেল দ্বারা বর্তমান বা ভবিষ্যৎকালে কোনো কাজ বা ঘটনা বোঝায় তাকে ফেলে মুজারে বলে। ঠিক অনুরূপ ভাবে তৃতীয় আমর। আমর হলো যে ফেল দ্বারা কোনো কাজের আদেশ বা অনুরোধ বোঝায়, কোনো কাজের আদেশ বা অনুরোধ বোঝায় তাকে ফেলে আমর বলে। এই শ্রেণী বিভাগ জানার পরে এখন আসি দ্বিতীয় যে শ্রেণী বিভাগটি ছিল। দ্বিতীয় শ্রেণী বিভাগ ছিল কাল হিসেবে। কাল হিসেবে এখানে প্রকার পাইছিলাম মাজি, হাল, মুস্তাকবিল। মাজি, হাল, মুস্তাকবিল এগুলির সংজ্ঞা। যেমন মাজির সংজ্ঞা পূর্বে গেছি, যে ফেল দ্বারা অতীতকালের কোনো কাজ বোঝায়, অর্থাৎ আমি তুমি এখন বর্তমান যে সময়ে অবস্থান করছি তার পূর্বেকার কোনো ঘটনা বা কাজ বোঝায় তাকে ফেলে মাজি বলে। আর ফেলে হাল বর্তমান সময়ে, এখন আমি তুমি যেই অবস্থায় যে মুহূর্তে আছি, বিদ্যমান আছি, অবস্থানরত আছি, এই বর্তমান সময়কার কোনো কাজ বোঝাইলে তাকে বলে ফেলে হাল। 3 নম্বর ফেলে মুস্তাকবিল, যা এই মুহূর্তের পরবর্তী সময় অর্থাৎ সামনে আগত সময়ের কোনো কাজ বা ঘটনার দিকে ইঙ্গিত করে। ভবিষ্যৎকালীন, যে আগামীকাল আমি বাজারে যাব, আগামীকাল আমি ক্লাস করব ইত্যাদি আগামীর কথা বুঝাইলে তাকে ফেলে মুস্তাকবিল বলে। আর তৃতীয় যে শ্রেণী বিভাগ জানতে পেরেছি, তৃতীয় শ্রেণী বিভাগটা ছিল ফাইল বা কর্তা হিসেবে। ফাইল বা কর্তা হিসেবে এখানে দুই প্রকার, একটির নাম হলো মারুফ, অপরটির নাম হলো মাজহুর। মারুফ কাকে বলে? মারুফ কাকে বলে? মারুফ যে ক্রিয়া মানে ফেল, যে ক্রিয়ার কর্তা জানা আছে, এই ভাষাটা বিভিন্ন ভাবে বলতে পারো, জানা আছে, উল্লেখ আছে, অথবা নির্দিষ্ট আছে। এই 3 ভাষা যে কোনো ভাষায় বলা যায়। অর্থাৎ যে ক্রিয়ার কর্তা জানা আছে এটুকু বললে হবে, অথবা যে ক্রিয়ার কর্তা উল্লেখ আছে বললে হবে, অথবা যে ক্রিয়ার কর্তা নির্দিষ্ট আছে। এটা হলো যদি মারুফ হয়, তাহলে মাজহুর হলো তার বিপরীত। মাজহুর তার বিপরীত, অর্থাৎ যে ক্রিয়ার কর্তা জানা আছে জায়গায় হবে নেই, উল্লেখ আছে জায়গায় উল্লেখ নেই, নির্দিষ্ট আছে জায়গায় নির্দিষ্ট নেই। কাসিমুশ শাই জিদ্দুশ শাই, অর্থাৎ একই জায়গা থেকে যখন শ্রেণী বিভাগ হয় তখন ওই প্রকারগুলোর মধ্যে একটি আরেকটির বিপরীত হয়ে থাকে, একটি আরেকটির বিপরীত হয়ে থাকে। তাহলে এই কর্তা হিসেবেও ফেলের প্রকারভেদ জানতে পারলাম। তারপরে পরবর্তী যে শ্রেণী বিভাগটি রয়েছে, পরবর্তী যে শ্রেণী বিভাগ কর্তা হিসেবে শ্রেণী বিভাগের এখানে একটু উদাহরণ জানা প্রয়োজন। যেমন মারুফ, এর উদাহরণ হলো নাসারা রাশেদ। রাশেদ সাহায্য করলো, কে সাহায্য করলো? রাশেদ, এটা জানা আছে। বা কে সাহায্য করলো? রাশেদ, এটা উল্লেখ আছে, নির্দিষ্ট আছে। আর মাজহুল যার কর্তা জানা নেই, নির্দিষ্ট নেই। যেমন নুসিরা রাশেদ, রাশেদ সাহায্য প্রাপ্ত হলো। রাশেদ কি সাহায্য পেয়েছে, তাহলে সাহায্য করেছে কে সেটা এখানে জানা নেই, উল্লেখ নেই। এটা হলো নাসারা আর এটা হলো নুসিরা।
এখানে সাহায্য করেছে রাশেদ জানা আছে, আর এখানে রাশেদ সাহায্য প্রাপ্ত হয়েছে, সাহায্য করেছে কে সেটা উল্লেখ নেই। এটা হলো মারুফ ও মাজহুলের উদাহরণ। এর পরবর্তী যে বিষয়টা জানবো সেটা হলো কর্তা। এখানে হলো মফউল বা কর্ম, কর্ম হিসেবে ফেল আবার দুই প্রকার। একটির নাম হলো লাজেম, আরেকটির নাম হলো মুতাআদ্দি। লাজেম ও মুতাআদ্দি। কারণ লাজেম কাকে বলে? লাজেম কাকে বলে? যে ফেল শুধু মাত্র ফাইল দ্বারা পূর্ণ হয়, অর্থাৎ তার কোনো মফুলের প্রয়োজন পড়ে না। মফুল এর প্রয়োজন হয় না, প্রয়োজন হয় না। যে ফেল, এখানে দুইটার সংজ্ঞা হয়ে গেল। যে ফেল শুধুমাত্র ফাইল দ্বারা পূর্ণ হয়, এতটুকু সংজ্ঞা বললেই চলবে। অথবা যে ফেল মফুলের, যে ফেলের মফুলের প্রয়োজন হয় না, মফুলের প্রয়োজন হয়, এটা আরেকটা সংজ্ঞা ভিন্ন, একসাথে মিলাই পড়া যায়। আবার এর সঙ্গে এভাবেও দেওয়া যায় যে যে ফেল ফাইলকে অতিক্রম করে মফুলের উপর পতিত হয়, বা ফাইলকে অতিক্রম করে মফুলের দিকে ধাবিত হয়। এই সংজ্ঞা যদি হয়, তাহলে এই হিসাবে যদি আমি মুতাআদ্দির সংজ্ঞা দেই, সংজ্ঞাটি এমন হবে যে ফেল শুধুমাত্র ফাইল দ্বারা পূর্ণ হয় না, মফুলের প্রয়োজন হয়। এর বিপরীত, অর্থাৎ যে ফেল ফাইলকে অতিক্রম করে মফুল পর্যন্ত ধাবিত হয়। এক কথায় যে ফেল মফুলের দরকার হয় না, শুধুমাত্র ফাইল দ্বারাই সম্পূর্ণ হয়, তাকে বলে ফেইলে লাজিম। আর যে ফেল মফুলের প্রয়োজন হয়, শুধুমাত্র ফাইল দ্বারা পূর্ণ হয় না, মফুলও প্রয়োজন হয়, তাকে বলে ফেইলে মুতাআদ্দি। ফেইলে লাজিম এর উদাহরণ হলো, ফেইলে লাজিম এর উদাহরণ হলো যেমন খারাজা বকরুন, বকর বের হলো, বকর বের হলো। এখানে আর মফুলের প্রয়োজন নাই। কিন্তু মুতাআদ্দি যদি হয়, মুতাআদ্দির উদাহরণ হবে এরকম, উপরে দেখেছি নাসারা বকর, বকর সাহায্য করেছে। এখন সভাপতি প্রশ্ন জাগে কাকে সাহায্য করেছে, এমন একটা শব্দের প্রয়োজন আছে। তাহলে কাকে সাহায্য করেছে? যায়েদান, যায়েদকে। অর্থাৎ যে ফেলে ফেল ও ফাইল উল্লেখ করার পর, ফেল ও ফাইল উল্লেখ করার পরে কাকে, কি এমন প্রশ্ন জাগে, সেটি হলো ফেলে মুতাআদ্দি। আর যে ফেল এরপরে ফাইল উল্লেখ করার পরে আবার নতুন করে কি, কাকে এমন কোনো প্রশ্ন জাগে না, সেগুলো হলো ফেলে লাজিম। এর পরবর্তী শ্রেণী বিভাগ যেটি, সেটি হলো ইতিবাচক নেতিবাচক। ইতিবাচক নেতিবাচক, ইতি আর নেতি। ইতিবাচক নেতিবাচক হিসেবে দুই প্রকার। একটি নাম হলো মুসবাত, আরেকটির নাম হলো মুনফি। এর পরিচয় জানতে গেলে, মুসবাত যে ফেইলের মধ্যে কোনো কাজ করা হওয়ার হাবাচক সমর্থন পাওয়া যায়, কোনো কাজ করা বা হওয়ার হাবাচক সমর্থন পাওয়া যায়। আর মুনফি যে ফেইল কোনো কাজ করা বা না করা, কোনো কাজ করা হওয়ার নাবাচক সমর্থন পাওয়া যায়। একটা পরিচয়। মুসবাত মানে যে ফেইলের মধ্যে হাবাচক অর্থ রয়েছে, আর মুনফি যে ফেইলের মধ্যে নাবাচক অর্থ রয়েছে। আরো সহজভাবে যদি বলি, তাহলে বলতে হবে যে ফেল দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ফেলে মুসবাত বলে। আর ফেলে মুনফি যে ফেল দ্বারা কোনো কাজ না করা বা না হওয়া বোঝায়। যেমন মুসবাতের উদাহরণ হলো নাসারা খালিদ বকরান, বকর খালিদকে সাহায্য
খালেদ বকরকে সাহায্য করলো, এটা হাবাচক। আর নাবাচক হইলে এর উদাহরণ হবে মা নাসারা খালিদ বকরান, খালেদ বকরকে সাহায্য করেনি। একটা হলো নাবাচক, খালেদ বকরকে সাহায্য করেনি, আর এটা হলো খালেদ বকরকে সাহায্য করেছে। এই হলো হাবাচক আর নাবাচকের দৃষ্টিতে শ্রেণী বিভাগ। পরিশেষে সর্বশেষ যে প্রকার ব্যক্তি এখানে উল্লেখ করব সেটি হলো ওই অতিরিক্ত বর্ণ। অতিরিক্ত বর্ণ যুক্ত হওয়া বা না হওয়া, এই দৃষ্টিতে দুই প্রকার। একটির নাম হলো মুজাররাদ, অপরটির নাম হলো মজিদ ফি। অর্থাৎ যে ফেইলের মধ্যে অতিরিক্ত অক্ষর, মূল অক্ষরের সাথে এক বা একাধিক অতিরিক্ত অক্ষর যুক্ত হয়, যে ফেইলের মধ্যে মূল অক্ষরের সাথে এক বা একাধিক অতিরিক্ত অক্ষর যুক্ত হয় তাকে বলে মজিদ ফি। আর অতিরিক্ত অক্ষর মুক্ত থাকলে, অর্থাৎ এক কথায় যে ফেল মূল বর্ণ অতিরিক্ত বর্ণ থেকে মুক্ত, মূল বর্ণ অতিরিক্ত বর্ণ থেকে মুক্ত তাকে বলে মুজাররাদ। আর যে ফেলের মধ্যে মূল বর্ণের সাথে অতিরিক্ত বর্ণ যুক্ত তাকে বলে মজিদ ফি। অতিরিক্ত কোন বর্ণ থেকে মুক্ত থাকলে তাকে বলে মুজাররাদ, আর অতিরিক্ত কোন বর্ণ যুক্ত থাকলে তাকে বলে মজিদ ফি। একটা পরিচয়। এই পরিচয়টা ভিন্নভাবে বলা যায়, তখন সেখানে পরিচয়টা এমন হবে যে ফেল শুধুমাত্র মূল হরফ দ্বারা গঠিত তাকে বলে মুজাররাদ, আর যে ফেল শুধু মূল হরফ না, সাথে অতিরিক্ত অক্ষর দ্বারা গঠিত, মূল হরফের সাথে অতিরিক্ত অক্ষর দ্বারা গঠিত তাকে বলে মজিদ ফি। ভিন্ন আরেকটা সংজ্ঞা। আবার সংজ্ঞাটা আমরা এভাবে উপস্থাপন করতে পারি যে ফেলের সকল বর্ণই মূল বর্ণ, আর যে ফেলের সকল বর্ণ মূল বর্ণ না, এইভাবেও সংজ্ঞা উপস্থাপন করা যায়। যেমন এই মুজাররাদের সংজ্ঞা হলো, যেমন নাসারা, তিনটা অক্ষর, তিনটাই মূল। আর মজিদ ফির উদাহরণ এই যে নুন সাদ রা আছে, সাথে অতিরিক্ত অক্ষর হলো এগুলি অতিরিক্ত যুক্ত হয়েছে বাবের চাহিদা অনুযায়ী। আর এখানে শুধু মূল বর্ণগুলি রয়েছে, অতিরিক্ত কোনো অক্ষর এখানে নাই। এই যে এখানে নাসারা, নুন সাদ রা মূল বর্ণ, এই যে এখানে নুন সাদ রা মূল বর্ণ, কিন্তু সাথে অতিরিক্ত অক্ষর যুক্ত হয়েছে। তাহলে এই বিষয়গুলো জানতে পারলে তোমরা অন্যান্য ক্লাস বা ভবিষ্যতের অন্যান্য বিষয়ের জন্য তোমরা যথাযথ জ্ঞান অর্জন করতে পারবে, এবং এইগুলো যথাযথ মনোযোগ দিয়ে ক্লাসের পাঠ্য বইয়ের সাথে মিলে তোমরা যথাযথ উপকৃত হবে, এই আশাবাদ ব্যক্ত করে, এবং পরবর্তীতে অন্যান্য ক্লাস মনোযোগ সহকারে শোনা এবং যথাযথভাবে এই অনলাইন ক্লাসের সাথে তোমরা জড়িত থাকবে এবং সংযুক্ত থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস থেকে এখানে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত তোমরা সকলে সুস্থ এবং ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।